আপনার মোবাইল ফোনে এমন কোনো তথ্য রাখবেন না, এমন কোনো ছবি, এমন কোনো কিছু যেটা আপনি মনে করেন যে আর কারো হাতে গেলে আপনি বিব্রত হতে পারেন। আপনি ChatGPT ইউজ করেন, Gemini ইউজ করেন বা অন্য Copilot ইউজ করেন, আর অসংখ্য AI টুল আছে, এগুলো সবই কিন্তু ভিন দেশের। একটি প্রশ্ন করি আপনাকে, আপনার ফোন নাম্বারটি যদি ভুল মানুষের হাতে পড়ে, আপনার অবস্থান, ব্যাংক তথ্য, এমনকি আপনার চলাফেরার নিয়ন্ত্রণ সবই অন্য কেউ জেনে যায়, তখন কি আপনি নিজেকে নিরাপদ মনে করবেন? ভাবুন তো, একটি মাত্র তথ্য, একটি মোবাইল নাম্বার কিংবা যে কোনো জায়গায় আপনার ইমেল নাম্বার যেটি আপনি লগ ইন করেছেন সেখান থেকে লগ আউট করতে ভুলে গেছেন। অর্থাৎ একজন পুরো মানুষের জীবন উন্মুক্ত করে দিতে পারে একটি মাত্র মোবাইল ফোন নাম্বার কিংবা ইমেল আইডি। বিশ্ব রাজনীতিতেও এমন ঘটনা দেখা গেছে। ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় বদলে গেছে ক্ষমতার সমীকরণ, এমনকি জীবন মৃত্যুর হিসাবও। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনার তথ্য কতটা বেশি নিরাপদ? দর্শক, ঢাকা জার্নালের নিয়মিত আয়োজন জার্নাল ডায়ালগে স্বাগত জানাচ্ছি। আমি আশিক আরেফিন। আজ এসব বিষয় নিয়েই আলোচনা করব। আর আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ, যিনি 30 বছর ধরে এই সেক্টর নিয়ে কাজ করছেন, দক্ষতার সাথে নানান সমস্যা এবং আইটি বিষয়ক পরামর্শ দিয়ে থাকেন। আমাদের সাথে উপস্থিত হয়েছেন জনাব সুমন আহমেদ সাব্বির। আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। একটু প্রথমে আসলে আপনার কাছে জানতে চাই, বর্তমান বিশ্বে ব্যক্তিগত তথ্য এখন শুধু আর ব্যক্তির নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তার সাথেও জড়িত। এই প্রেক্ষাপটে আপনি ব্যক্তিগত তথ্য সুরক্ষাকে কিভাবে দেখছেন? দেখুন, আজকের যে বৈশ্বিক বাস্তবতা, তাতে ব্যক্তিগত তথ্য সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা এই মুহূর্তে যে চলমান যুদ্ধ আছে, এই সময়ে যে ঘটনাগুলো ঘটছে, আমরা দেখলাম যে অনেক ইরানিয়ান লিডারশিপকে হত্যা করা হলো। তার পেছনে কীভাবে তারা করলো, তাদেরকে আইডেন্টিফাই করলো, কোথাও তার অবস্থান শনাক্ত করলো কীভাবে, তার পেছনে কোনো সন্দেহ নেই যে তাদের এই মোবাইল ফোনের ব্যবহার, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এবং তাদের জিও লোকেশন বার করতে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করছে এটা। এবং আমরা যারা সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সংযুক্ত, এই প্রতিষ্ঠানগুলো চাইলে তাদের প্রোফাইলিং করে তাদের অবস্থান, আগামীকাল উনি কোথায় থাকবেন, আগামী মাসে উনি কোথায় থাকবেন, কোন সময় থেকে কোন সময় উনি বাসায় থাকেন, অফিসে থাকেন বা কোথায় আড্ডা দেন, সেটাও বের করা সম্ভব। তো এই বাস্তবতায় আমাদের ব্যক্তিগত তথ্য বলতে আগে আমরা যেটা বুঝতাম যে আমাদের নাম, ফোন নাম্বার, ঠিকানা, ক্রেডিট কার্ড নাম্বার, আমাদের বয়স, আমাদের মেডিকেল রেকর্ডস, এগুলোকে বুঝতাম। কিন্তু এখন এই ফোনের কারণে আমাদের অজান্তেই আমাদের অনেক তথ্য আসলে এই যে প্রতিষ্ঠানগুলোর সেবা আমরা নিচ্ছি তাদের কাছে চলে যাচ্ছে। এবং আমাদের মূলত নির্ভর করতে হচ্ছে তাদের সচেতনতা বা তাদের আন্তরিকতার উপরে আমাদের নিরাপত্তা নির্ভর করছে। এটা হচ্ছে, তবু আমরা জানি যে এই প্রতিষ্ঠানগুলো অন্তত সাধারণ মানুষের জন্য খুব একটা ক্ষতিকর বা হার্মফুল না, কাজে আমরা নিরাপদ এটা ব্যবহার করতে পারছি। কিন্তু যখন আপনি এমন কোনো শক্তি টার্গেটে পরিণত হবেন যার হাতে এই প্রযুক্তির নিয়ন্ত্রণগুলো আছে, তখন কিন্তু আপনি বিপদে আছেন। তাহলে আপনার কাছে আসলে একটু জানতে চাই, ব্যক্তিগত তথ্য বলতে আসলে কি বোঝায়, সেগুলো আসলে কি কি? সাধারণভাবে আমি একটু বেশি ভয় পাওয়ার মতো কথা বলে ফেললাম, ওটা চিন্তা করার দরকার নেই। বরং যদি বলি ব্যক্তিগত তথ্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত, যেমন ফোন নাম্বারের কথা আপনি প্রথমে বললেন, আমাদের ঠিকানা, আমাদের বয়স, আমাদের ব্যাংকিং ইনফরমেশন, আমাদের যে বিভিন্ন রকম পাসওয়ার্ড আমরা ব্যবহার করছি, সেটা সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ডই হোক কিংবা আমার অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্টের পাসওয়ার্ডই হোক, আমার ক্রেডিট কার্ড নাম্বার, এগুলো হচ্ছে আমাদের কমন ব্যক্তিগত তথ্য যেগুলো আসলে আমাদের ব্যবহার করতে হবে বিভিন্ন সময়। আমার ছবি, আমার মোবাইলে যে আমার ছবিগুলো স্টোরেজ করা আছে, আমার যে ইমেল অ্যাকাউন্ট, যে আমার যোগাযোগের ব্যবস্থাগুলো, কিংবা আমি যে চ্যাটগুলো করছি, এগুলো প্রত্যেকটা আমার ব্যক্তিগত তথ্য। আমি ব্যক্তিগতভাবে কারো না কারোর সঙ্গে শেয়ার করছি আমার নিজস্ব গণ্ডির ভেতরে, এটা পাবলিক করার জন্য এই বিষয়গুলো না। কিন্তু এই তথ্যগুলো যদি নিরাপদ না থেকে এগুলো যদি আবার মানুষের হাতে পড়ে, বা যদি আমি বলি যে কিছু খারাপ মানুষের হাতে পড়ে, তাহলে সেই জায়গাগুলোতে আসলে আমাদের নানা ধরনের বিপদের আশঙ্কা আছে। আমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারি, আমরা
ব্যক্তিগতভাবে বিভিন্ন রকম হ্যারাসমেন্টের শিকার হতে পারি। বিশেষত আমাদের নারী এবং শিশুরা এই জায়গায় অত্যন্ত ভালনারেবল, যারা এই জাতীয় শিকার হচ্ছেন, এবং ইভেন পুরুষরাও আমি যদি বলি যে এই জাতীয় হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন যদি এই তথ্যগুলো ফাঁস হয়ে যায়। আর তার সঙ্গে আমার যদি ব্যাঙ্কিং ইনফরমেশন ফাঁস হয়ে যায়, ক্রেডিট কার্ড ইনফরমেশন যদি লিক হয়, তাহলে আমি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি। এগুলো হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের ক্ষতি। ইভেন আমি যদি রাষ্ট্রীয়ভাবে বড় পার্সপেক্টিভে দেখি, যে ব্যক্তিগত তথ্য একটা হচ্ছে আমার কাছে থাকে, আমি কিছু ব্যক্তিগত তথ্য শেয়ার করি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে। আমি যখন একটা হসপিটালে যাই, সেখানে আমি রেজিস্ট্রেশন করি, আমার নম্বর দেই, আমার মেডিকেল রেকর্ডগুলো তাদের কাছে থাকে। আমি যখন পাসপোর্ট করতে যাচ্ছি, তখন সরকারি অথরিটির কাছে আমার নাম্বার দিচ্ছি। আমি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে যাচ্ছি, ব্যাংকের কাছে আমার ইনফরমেশন দিচ্ছি। ইভেন আমি যখন একটা শপিং মলে শপিং করতে যাচ্ছি, তারাও এখন ফোন নাম্বার রেখে দেয়। এখন কথা হচ্ছে যে তারা আমার ইনফরমেশন নিরাপদে রাখছে কিনা, এটা হচ্ছে আরেকটা জায়গা। সো ব্যক্তিগত তথ্য নিরাপত্তার ক্ষেত্রে একটা জায়গা হচ্ছে ব্যক্তির সচেতনতা, যাতে আমরা আমার তথ্য নিরাপদে রাখি। আর হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো আমাদের তথ্যগুলো নিচ্ছে, তারা কতটা সচেতন, তারা কতটা নিরাপদভাবে আমার তথ্যগুলো সংরক্ষণ করছেন, সেটা একটা বিবেচনার বিষয়। তৃতীয় বিবেচনার বিষয় হচ্ছে রাষ্ট্র আমার এই ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য কী ধরনের আইনগত এবং কী ধরনের প্রাতিষ্ঠানিক সুবিধা আমাকে দিচ্ছে। এই সবগুলো মিলিয়ে যদি একসঙ্গে আমরা ঠিকমতো করতে পারি, তাহলে আসলে আমি বলতে পারি যে আমার ব্যক্তিগত তথ্য নিরাপদ। তাহলে আমাদের কোন তথ্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, যদি একটু বলতেন, কোন তথ্যটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন? আসলে এই তথ্যগুলো কোনটা অপব্যবহার করা এখন এমন একটা বাস্তবতা, যে কোনোটাকে অপব্যবহার করা যায়। ধরা যাক যে আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের বায়োমেট্রিক ইনফরমেশন আছে, আমাদের নাম, ধাম, ফিঙ্গারপ্রিন্ট সবই আছে, এবং আমরা দেখলাম যে এরকম কিছু ইনফরমেশন একসময় চুরি হয়ে গেছে। কয়েক বছর আগে আপনি যদি মনে করেন যে একটা সরকারি একটা প্রতিষ্ঠানের কাছ থেকে এর একটা বড় অংশ ডাটা চুরি হয়ে গেছে। বায়োমেট্রিক ইনফরমেশন কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। আজকের এই সায়েন্টিফিক জায়গায় যদি আমার বায়োমেট্রিক ইনফরমেশন যায়, তাহলে আমাকে যে কোনো জায়গায় যে কেউ আইডেন্টিফাই করতে পারবে, এবং সেটার মাধ্যমে আমার যদি আরও কিছু তথ্য চলে যায়, আমার যদি মেডিকেল রেকর্ডগুলো চলে যায়, তাহলে ভবিষ্যতে যখন বায়োলজিক্যাল ওয়ারফেয়ার হয়, তাহলে ওরা যেমন যাচ্ছে বাঙালি তো, কাজেই এই রোগ হওয়ার সম্বন্ধে বেশি, এই ধরনের ভাইরাসে তারা সেন্সিটিভ, এই ধরনের রোগে তারা আক্রান্ত, তো সেই ঝুঁকির ভিতরে আমরা পড়তে যাচ্ছি। কাজে এই তথ্যগুলো কোনোটাই কিন্তু আসলে ফেলনা না। আবার যদি আমার এই নাম ঠিকানা যায়, ঠিকানার ক্ষেত্রে ঠিকানা নিয়ে তো অ্যাবিউজ করার অনেক 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 রকম উদাহরণ আছে, যে সেটা ব্যক্তিগত হয়তো প্রিটি লেভেলে, বাট কিন্তু একটা হ্যারাসমেন্টের শিকার হয়তো সুযোগ আছে, এবং আপনার নিরাপত্তার জায়গায় একটা হুমকি তৈরি করতে পারে। আর আপনার ব্যাংক ইনফরমেশন গেলে তো আর্থিক ঝুঁকির কথা নাই বললাম, সেটা তো আসলে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যত ধরনের তথ্য চলে গেছে, তাতে ব্যক্তিগত ব্যাংকে, এবং এখনও কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই অনলাইন ব্যাংকিংয়ের যুগে আমাদের দেশের যে ব্যাংকিং সফটওয়্যারগুলো ইউজ হচ্ছে, এগুলোর মাধ্যমেও কিন্তু অনেকে প্রতারিত হচ্ছেন। তার ফোন হ্যাক হচ্ছে, এবং ফোনে যে ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা আছে, সেটাকে ব্যবহার করে তার টাকা সরিয়ে নিয়ে যাচ্ছে। এরকম ঘটনা কিন্তু রিসেন্টলিও ঘটেছে। কাজেই একটা হচ্ছে যে ব্যক্তিগত তথ্য নিরাপদ যেমন রাখা, তেমনি আপনি যে ফোন ডিভাইসটা ব্যবহার করছেন, এই ডিভাইসটি নিরাপদ আছে কিনা এটাও আপনাকে নিশ্চিত করতে হবে। এটা যদি নিশ্চিত না করতে পারেন, আপনি হয়তো ফোনে তেমন কোনো ব্যক্তিগত তথ্য রাখেন না, যেটুকু রাখেন সেটুকুই আপনার বিপদের জন্য যথেষ্ট পরিমাণে একটা ঝুঁকি তৈরি করতে পারে। দর্শকদের মনে তো তাহলে এই প্রশ্নটি এসছে, কিভাবে আসলে এই যে নিরাপদ আছে কিনা তার যাচাইয়ের জন্য কোনো ধরনের ব্যবস্থা কিংবা সফটওয়্যার আছে কিনা, সফটওয়্যারকে যাচাই করা বা মোবাইলটি সুরক্ষিত আছে কিনা তার যাচাই করার জন্য তো কোনো সফটওয়্যার আছে, এমন কোনো কিছু কি দর্শকদের উদ্দেশ্যে বলবেন কিনা? এই যে সফটওয়্যার অনেক আছে, এবং অনেক সফটওয়্যার আপনাকে অ্যাড দেবে যেগুলো দিয়ে আপনি করতে পারবেন, সেটা ইনস্টল করা দেখা যাবে যে আপনি আরও বিপদে পড়তে পারেন। সে নিজেই আসলে আরেকটা ম্যালওয়্যার যেটা আপনার ফোনকে এক ধরনের তার নিয়ন্ত্রণে নিয়ে নেবে। প্রথম সুরক্ষার জায়গা যেটা, সেটা হচ্ছে আপনার প্রয়োজন ছাড়া কোনো অ্যাপ্লিকেশন লোড করবেন না। যে অ্যাপ্লিকেশনগুলো আপনি রিয়েলি ব্যবহার করেন, যেগুলো প্রয়োজন, সেগুলো অনলাইনে প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে যে অ্যাপ্লিকেশন মনে হচ্ছে দেখি কি প্রত্যেকটা টেস্ট করতে থাকলাম, এবং সেটা আনইনস্টল করলাম, আমরা রেখে দিলাম, আপনার ঝুঁকি বাড়াবে এতে। দ্বিতীয় হচ্ছে আপনার কৌতূহলটাকে একটু নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতে যান বা ইমেলেই যান, বিভিন্ন প্রলুব্ধ করা ইমেল, ইমেজ, ভিডিও আসবে। এইগুলো অথেন্টিক সোর্স থেকে কিনা না দেখে ক্লিক করবেন না। একটু সময় নেবেন, দেখেই ক্লিক করেন না। আসলে আচ্ছা, দেখতে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে বা খুব কৌতূহল উদ্দীপক মনে হচ্ছে, কিন্তু আগে দেখে নিন যে আসলে এটা সোশ্যাল মিডিয়ায় কে পোস্ট করেছে, সে কি আপনার ট্রাস্টেড পরিচিত কেউ, না কোনো ট্রাস্টেড কোনো মিডিয়ার পোস্ট কিনা, এটা দেখে তারপরে আপনি সেটা পোস্ট করেন। নাহলে দেখা যাবে যে ওই একটা ক্লিক আপনার ফোনের ভিতরে এমন কোনো অ্যাডোর বা মালওয়্যার ইনস্টল করবে, যেটা
পরবর্তীতে আপনি আপনার অজান্তেই আপনার সব তথ্য এখান থেকে পাচার হয়ে যাবে। ইমেলে তো প্রায়শই নানা ধরনের এরকম ইমেল আসে, আপনি লটারি জিতেছেন, আমি আমার কাছে কয়েক বিলিয়ন টাকা আছে কিন্তু আমি এটা হস্তান্তর করতে পারছি না, আপনার সঙ্গে যদি আপনি আমাকে সহায়তা করলে আমি আপনাকে এই টাকাগুলো পাঠিয়ে দিতে পারবো, আপনি এখানে ক্লিক করেন। অথবা একটা লটারি হচ্ছে, অথবা এই সফটওয়্যার যদি আপনি ইনভেস্ট করেন তাহলে পরে আপনি অনেক অনেক টাকা কামাতে পারবেন, এরকম নানাবিধ বিজ্ঞাপন যাচ্ছে। এবং এগুলোর একটা বড় অংশ কিন্তু আসলে প্রতারণামূলক। তো এই জায়গাগুলোতে আমাদের আসলে সচেতন থাকা উচিত। আর আরেকটা এখনকার যে বাস্তবতায় যে বড় সমস্যা যাচ্ছে, যে এআই এর যুগে নানা ধরনের অডিও ভিডিও ক্লিপ যেগুলো দেখে আপনার মনে হবে যে একেবারেই বাস্তব, কিন্তু আসলে সেগুলো ফেক, এবং সেগুলোর পেছনে ব্যাকএন্ডে এরকম ঝুঁকিপূর্ণ কোনো সফটওয়্যার আছে কিনা আমরা জানি না। কাজেই আগের চেয়ে আসলে এই প্রযুক্তি ব্যবহার করাটা অনেক বেশি কঠিন হয়ে গেছে আমি বলবো। একদিকে খুব সহজ হয়েছে, খুব সব কিছু ফাস্ট, সব কিছু অ্যাক্সেসেবল, তেমনি আমাদের এখানে বিভ্রান্তিতে পড়ার সুযোগ কিন্তু আগের চেয়ে অনেক অনেক বেড়ে গেছে। ধরুন অনেক মানুষ তো এখনো অনলাইনে আসে না, যারা অনেকেই আপনার মোবাইল ফোনে আপনার ইন্টারনেট সংযোগ অনেকের মোবাইলে নেই, শুধুমাত্র যারা বাটন ফোনে যারা এখন নির্ভরশীল, সেক্ষেত্রে একটু যদি বলতেন একটিমাত্র মোবাইল নাম্বার দিয়ে কি সকল তথ্য বের করা সম্ভব? এটা যে কারোর পক্ষে সম্ভব না, যে কোনো সম্ভব না। একটি ফোন নাম্বার দিয়ে আপনাকে যে কেউ আপনাকে আপনার তথ্য নিয়ে নেবে, এটা ভাবার কোনো কারণ নেই। তবে এটা তখন সম্ভব যখন কোনো রাষ্ট্রীয় শক্তি এটার পেছনে ইনভলভড হয়। যেমন আমরা প্যাগাসাস স্পাইওয়্যারের কথা শুনেছি এক সময়ে, যেটা আমাদের পূর্ববর্তী সরকারও তারা কিনেছিল বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে মনিটর করার জন্যে। তো এই জাতীয় সফটওয়্যারগুলো বা এই এই শক্তিশালী গ্রুপ যারা বিভিন্ন রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী বা যারা এই জাতীয় সফটওয়্যার ব্যবহার করে বিশেষ বিশেষ মানুষের তথ্য হাতিয়ে নিতে পারেন, তারা আসলে এই ফোন নাম্বারই তাদের জন্য যথেষ্ট। তবে এটা নিয়ে সাধারণ মানুষকে তাই বলে কি আমরা ফোন নাম্বার কারো শেয়ার করবো না? আমরা তো আমার পরিচিতজনকে ফোন দিতে হবে, নাহলে আমরা কথা বলবো কীভাবে? তবে এই যারা বাটন ফোন ব্যবহার করেন তারাও এক ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। তারা প্রতারণার শিকার হচ্ছে অন্যভাবে, টেলিফোন কলের মাধ্যমে ফোন করে বলছে যে এই ওটিপিটা আমাকে দিন, না হলে আপনার বিকাশ অ্যাকাউন্টটা নিরাপদ না, অথবা আপনাকে আমি কিছু টাকা পাঠাতে চাই বা আপনাকে সাহায্য করতে চাই, আপনার ফোনে একটা মেসেজ যাবে, ওই নাম্বারটা আমাকে বলুন। বা আমাদের একটা স্কিম এসেছে, বিদেশি আর্থিক একটা প্রণোদনা, আপনি সেটি জিতেছেন, আপনাকে একটু কিছু তথ্য আমাদেরকে দিয়ে সহায়তা করুন। একদম একদম, মানে এখানে কিন্তু কোনো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না, পিওরলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ তাকে কথা দিয়ে ভুলিয়ে তার কাছ থেকে তথ্য নিয়ে, ইনফরমেশন নিয়ে তাকে প্রতারণার শিকার করা হচ্ছে। একটু এইসব প্রতারণার জন্য বা এইসব প্রতারণার নিয়ন্ত্রণের জন্য তো বাংলাদেশের নতুন আইন এবং অধ্যাদেশ এসেছে, এগুলি কি সত্যি নাগরিকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? আর নতুন যে ব্যক্তিগত সুরক্ষা আইনগুলো আছে, সেটা কিন্তু অনেক বেশি কম্প্রিহেন্সিভ। মানে আগে বাংলাদেশের যে আইনগুলো আমরা সবসময় দেখেছি, সেই আইনগুলো হয়েছে মূলত রাষ্ট্রের হাতকে শক্তিশালী করার জন্যে, সেটা সাধারণ মানুষের নিরাপত্তা বা তাদের কথা ভেবে না, যদিও সাধারণ মানুষের কথা বলেই করা হয়েছে। তো এবার যে আইনটা করা হয়েছে সেটা কম্পারেটিভলি আমি বলবো যে আগেগুলোর তুলনায় অনেক ভালো। তবে এগুলো হচ্ছে অনেকগুলো জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে, কোনো সন্দেহ নেই। আমার বিশ্বাস নতুন সরকার সেগুলো বিবেচনা করবে এবং সেই ইমপ্রুভমেন্টের জায়গাগুলো নেবে। তবে তুলনামূলকভাবে আগের আইনগুলোর চাইতে এটা নতুন যে ব্যক্তিগত সুরক্ষা আইন অনেক অনেক ভালো। তবে একটা কথা হচ্ছে, আইন করেই তো আসলে আপনার সমাধান হবে না, আইনের তো বাস্তব প্রয়োগ থাকতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে এই আইন বোঝা এবং আইন ইমপ্লিমেন্ট করার মতো সক্ষমতা অর্জন করতে হবে, এবং তাদের সেই পরিমাণ জনবল এবং সেই পরিমাণ প্রযুক্তিগত সামর্থ্য তাদের থাকতে হবে। সেই জায়গাগুলোতে আসলে আমরা এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। এগুলো যদি ঠিক না করা হয়, তাহলে আইন থেকে আসলে আমাদেরকে কোনো খুব বেশি সুরক্ষা দেবে না। আইনটি কি আসলে নাগরিক কেন্দ্রিক নাকি রাষ্ট্রকেন্দ্রিক হয়ে গেছে? যদি একটু আমি বললাম যে নতুন যে আইন যেটা হয়েছে, যেটা আগের 2025 সালে যেটা হয়েছে, সেটা আগের আইনগুলোর চাইতে অনেক অনেক গুণ ভালো, কোনো সন্দেহ নেই। 2006 সালে মানে আগেগুলো দেখে যে আগে আইন পড়তে গেলে আমার আসলে রীতিমতো আমার প্রেশার বেড়ে যেত আর কি, যে এটা কী পড়তেছে, এটা কি মানে এটা কীভাবে একটা আইন হতে পারে। কিন্তু এবার আইনটা যথেষ্ট পরিমাণে, বলতে চাচ্ছেন আগের যে আইনটি ছিল সেটি যে যারা প্রণয়ন করেছেন তারা নিজেরাই আসলে প্রযুক্তি ওটা একেবারে নিবর্তনমূলক আইন ছিল, একেবারে মানে ওটা মানুষকে নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা ছিল, আইন প্রণয়নের জন্য আইন ছিল, কিন্তু কার্যকর আইন ছিল না, মোটেই না। তো এবারের আইনটা আমি বলবো সেই তুলনায় যথেষ্ট পরিমাণে ব্যক্তিগত স্বার্থ রক্ষার করা হয়েছে। তবে এখানে অনেকগুলো ফাঁক রয়ে গেছে আসলে, যে মানে আইন যদি ব্যক্তিগতভাবে যদি যদি এটা অ্যাবিউজ করে, তার জন্য কী হবে, প্রতিষ্ঠানগুলো কতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেবে। একটা হচ্ছে আইনের পাশাপাশি দরকার ছিল গাইডলাইন, যে আমি কীভাবে নিশ্চিত করবো যে আমি এই আইনটা মেনে চলছি, সেটা এবং সেটাকে দেখার জন্যে একটা
ব্যবস্থা দরকার, একটা প্রতিষ্ঠান দরকার সরকারি, যারা আসলে নিশ্চিত করবে যে হ্যাঁ, যেমন ফিনান্সিয়াল রেগুলেটর আছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হচ্ছে তার সব ব্যাংক এবং ফিনান্স ইনস্টিটিউশনের সাইবার নিরাপত্তাকে নিশ্চিত করা এবং সেখানে ব্যক্তিগত সুরক্ষা নিরাপত্তা আছে কিনা সেটাকে এনশিওর করা। একইভাবে আমাদের যে অন্যান্য যে বিজনেস কোম্পানিগুলো আছে সবাই তো তথ্য নিচ্ছে, মোবাইল কোম্পানিগুলো আমাদের তথ্য নিচ্ছে। আমাদের কদিন আগে স্বপ্নর একটা হ্যাকিংয়ের গল্প আমরা শুনলাম, যেটা যেটা প্রকাশিত হয়েছে। তো এই ধরনের সুপারস্টোরগুলো আমাদের ইনফরমেশন দিচ্ছে। প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল আমাদের তথ্য দিচ্ছে এবং বেশ কয়েকটা ডায়াগনস্টিক্সের তথ্য ইতিপূর্বে কিন্তু লিক হয়েছে। হয়তো তারা জানে কিনা আমি তাও জানি না, কিন্তু লিক হয়েছে। তো এই যে ব্যক্তিগত তথ্যগুলোকে ব্যাপারে যত্নশীল হওয়া এবং গুরুত্ব অনুযায়ী তার নিরাপত্তা নিশ্চিত করা, এই জায়গার যে প্র্যাকটিসটা এবং তার জন্য গাইডলাইনের জন্য আমাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটি যেটা তৈরি হয়েছে কয়েক বছর আগে, সেটাকে আসলে সেটার কলেবরটা বাড়ানো, সেখানে দক্ষ জনবল নিয়োগ দেওয়া এবং তার একটা জুডিশিটি করে কতটুকু সে কাজ করতে পারবে, কীভাবে সে কাজ করবে, এই ব্যাপারগুলো এখনও একেবারে অগোছালো। যে কারণে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যে সাইবার নিরাপত্তার জায়গাটা, বিশেষ সরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তার জায়গাটা কিন্তু অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। একটি বিষয় মনে করেন, কেউ কারো দেখা যাচ্ছে আপনার ব্যক্তিগত ছবি শেয়ার কিংবা ব্যবহার করছে, এটি আসলে আইনের ভাষায় আসলে কি বলে? এটি কি সুস্পষ্ট আইনের লঙ্ঘন কিনা, বা তা নিয়ে আসলে আপনার পরামর্শ কি? একটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত ছবি যদি আমি স্বইচ্ছায় প্রকাশ করি, আমি করতেই পারি। সেক্ষেত্রেও আমাকে আমি যে ছবিটা আমার ছবি প্রকাশ করছি, সে ছবিটা কি সামাজিকভাবে কোনো ধরনের অন্যকে আঘাত করছে কিনা, সেটা আমার সচেতনতার দায়িত্ব আছে। আমার দায়িত্ব যেন এমন কিছু প্রকাশ না করি আমার নিজের সম্বন্ধেও যেটা আরেকজনকে হার্ট করতে পারে। আর অন্যের ছবি প্রকাশ করতে অনুমতি ছাড়া প্রকাশ করার কোনো সুযোগই নেই। এটাকে স্পষ্টতভাবে আইন অমান্য কিনা, অর্থাৎ অপরাধ কিনা? এখন ডিপেন্ড করছে যে আসলে কোন প্রেক্ষাপটে করছেন। আমি একটা অনুষ্ঠানে আমাদের যখন দেখা হলো, আমাদের জন্য আমার সম্মতিতে আপনি আমার একটা ছবি তুললেন এবং তুলে এই ছবিটা আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। আপনার উচিত আমাকে একবার জিজ্ঞাসা করা যে আমি এটা পোস্ট করবো কিনা। এটা খুব বড় মাত্রার অপরাধ না যদি আমাকে জিজ্ঞাসা না করেও করেন, কিন্তু আমি যদি আপত্তি করি আপনাকে ছবিটা রিমুভ করতে হবে। আর যদি না করেন তাহলে আপনি আইন ভায়োলেট করলেন। আর লজিক্যালি যে অন্য কোনো ছবি পাবলিশ করতে গেলে আপনার অনুমতি নিয়েই আসলে প্রকাশ করা উচিত। আচ্ছা, বর্তমান বিশ্বে আসলে সবাই যে জাতি যত বেশি আপনার উইপন্স, অর্থাৎ যে আপনার অস্ত্র কিংবা গোলা বারুদ কিংবা অর্থাৎ যারা সামরিকভাবে খুব বেশি শক্তিশালী, তারাই দেশ রাজত্ব করছে, বিশ্ব রাজত্ব করছে। আরও একটি বিষয় আসলে অনেকে বলছেন, যাদের কাছে যত বেশি ইনফরমেশন আছে তারাও বেশি সমৃদ্ধশালী। কি বলতে চান এই বিষয়ে? না, এখন যে আগামীর যুদ্ধটা তথ্যযুদ্ধ, আগামী নয়, মানে বর্তমানে যুদ্ধ একটা তথ্যযুদ্ধ হচ্ছে। যতটা না সামরিক যুদ্ধ, তার চেয়ে বেশি তথ্যের যুদ্ধ, বা দুটো প্যারালি একই সঙ্গে চলছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আপনার কাছে যত ইনফরমেশন আছে তত আপনি শক্তিশালী। আপনি যত আপনার শত্রু সম্বন্ধে আপনি যত বেশি জানবেন, আপনি তাকে তত সহজে তাকে ঘায়াল করতে পারবেন। এবং এই একটা যুদ্ধ আমরা দেখছি যে মিসাইল, এয়ারক্রাফট ক্যারিয়ার, এগুলো যুদ্ধ হচ্ছে। আরেকটা যুদ্ধ কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে একটা যুদ্ধ সবসময় প্যারালালি চলছে, এবং সেই যুদ্ধটার পরিমাণ এবং গুরুত্ব কিন্তু ওই যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। কাজেই আগামী যুদ্ধ তথ্যের যুদ্ধ, এবং তথ্যের উপর যার যত নিয়ন্ত্রণ সেই রাজত্ব করবে, এবং সেই জায়গাতে যারা এগিয়ে আছে তারাই আসলে মানে এগিয়ে থাকবে এই যুদ্ধে। আচ্ছা, বাংলাদেশ আসলে তথ্যে কতটা বেশি সমৃদ্ধ? অর্থাৎ বাংলাদেশের যে তথ্যগুলো রয়েছে বিভিন্ন সেক্টর, যেগুলো ডায়াগনস্টিক সেন্টার, শপিং মল কিংবা সরকারি অফিস, সব ক্ষেত্রে বাংলাদেশের তথ্যগুলো আসলে কতটা বেশি শক্তিশালী তথা বেঁধে রাখা হয়েছে? মনে করেন আপনার বদ্ধ করে রাখার মতো, লকারে রাখার মতো আমাদের তথ্যগুলো কি আসলে লকারে আছে? আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের তথ্যগুলো আমাদের অনেকদিন ধরে কিন্তু আমরা প্রযুক্তি ব্যবহার করছি, এবং এই প্রযুক্তি সবচেয়ে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন, এর মধ্যে কোনো সমন্বয় নেই। আমি যদি আপনাকে উদাহরণ দিই, ধরেন এই 2000 সালের পর থেকেই আপনি যদি উন্নত বিশ্বে যান, আপনি একটা হসপিটালে যে কিছু টেস্ট করেছেন, সেখান থেকে অন্য একটা হসপিটালে গেছেন, অন্য একটা ডাক্তার, তাকে বলেন যে আমি অমুক হসপিটালে আমি গিয়েছিলাম, এই টেস্টগুলো করেছি। সে ওখানে বসেই কিন্তু আরেকটা হসপিটালের ডাটাবেস চেক করে আপনার মেডিকেল রিপোর্ট দেখে সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারবেন। কিন্তু আমি বলছি মানে অনেক আগের কথা। বাংলাদেশে আজকের বাস্তবতায় আমরা এতগুলো মেডিকেল ফাইল নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করে বেড়াই।
আমাদের এইগুলোর ভিতরে কোনো আন্তঃসংযোগ নেই। আবার যারা নিজেরা রাখছেন তারা সেটা নিরাপদে রাখতে পারছেন না। কাজে আমাদের তথ্য আছে অনলাইনে মানে কালেক্টেড, কিন্তু এই তথ্যটা ব্যবহারের সুযোগ নেই। আপনি যদি একটু স্টাডি করতে চান, যদি আজকে যেমন অংশ প্রচুর হাম হচ্ছে আমরা রিপোর্ট পাচ্ছি, এখন এই শিশুদের যে হাম হচ্ছে কোন হসপিটালে কয়টা শিশু হামে আক্রান্ত, এই তথ্যগুলো কি আপনি একবার বের করতে পারবেন? আমি জানি না আমাদের অথরিটি কীভাবে কালেক্ট করা, হয়তো ফোনের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে কালেক্ট করা, সরকারি হসপিটালের তথ্যগুলো হয়তো পাচ্ছেন। কিন্তু আজকে এই মুহূর্তে কজন হামের রুগী বাংলাদেশে যে কোনো হসপিটাল অবস্থায় আছে কি বলতে পারবে? পারবে না। কিন্তু যদি আমাদের হেলথ সেক্টরের ভেতরে যদি এই একটা আন্তঃসংযোগ থাকতো এবং তারা বিভিন্ন হসপিটাল বিভিন্ন সফটওয়্যার ইউজ করে, কিন্তু তাদের ভিতরে একটা কানেক্টিভিটি করা সম্ভব যে কোন ইনফরমেশনগুলো তারা আসলে শেয়ার করবে সরকারের জন্যে, তাহলে পরে কিন্তু আমরা এটা ইফেক্টিভলি ব্যবহার করতে পারতাম এবং আমরা সরকারটা উদ্যোগ নিতে পারতাম, ডিসিশন মেক করতে পারতো। কিন্তু আমাদের প্রত্যেকটা সেক্টরেই এই তথ্যগুলো এতটা সাইলো এবং ডিস্ট্রিবিউটেড যেগুলো আর ব্যবহার তেমন সুযোগ নেই। এবং যদি থাকতো তাহলে এখন যে নতুন যে প্রযুক্তিগুলো আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, এলএলএম বলি, যেগুলো ব্যবহার করে এই তথ্যগুলো ব্যবহার করে কিন্তু আমরা আরও দ্রুত এবং ভালো সিদ্ধান্ত নিতে পারতাম, ইফেক্টিভ ডিসিশন নিতে পারতাম, যেটা আমাদের এফিসিয়েন্সি বাড়াতো, আমাদের কর্মক্ষমতা দক্ষতা বাড়াতো, আমাদের খরচ কমাতো এবং আমরা কিছু স্ট্র্যাটেজিক ফিউচার ডিসিশন নিতে পারতাম আমাদের এই এক্সিস্টিং ডাটার উপর বেস করে, যে ডাটা আমরা ব্যবহার করতে পারছি না। আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমাদের মানে পারসেপশন থেকে, যেটা হচ্ছে আজকের বাস্তবতায় একেবারে আসলে সঠিক নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, অর্থাৎ চ্যাট জিপিটি অনেকে ব্যবহার করেন। চ্যাট জিপিটি ব্যবহারে তথ্য কতটা বেশি নিরাপদ, কিংবা চ্যাট জিপিটি ব্যবহার আদৌ ভবিষ্যতে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো কিনা? খুব এই প্রশ্ন কঠিন ইন দ্য সেন্স যে চ্যাট জিপিটির কাছে তথ্য দিচ্ছেন, সে তথ্য ডেফিনেটলি চ্যাট জিপিটির কাছে চলে যাচ্ছে, অথচ ওপেন এআইয়ের কাছে চলে যাচ্ছে, কোনো সন্দেহ তার কাছে আছে। সেটাকে নিরাপদ রাখবে কি রাখবে না একেবারেই তার চয়েসের উপরে। যে আপনার কিছু তথ্য আপনি শেয়ার করছেন, আমি বলবো চ্যাট ব্যবহার করলেও এমন কোনো তথ্য দিয়ে ওখানে শেয়ার করবেন না যেটা আপনার নিজের ব্যক্তিগত গোপনীয়তা বা আপনি ঝুঁকিতে পড়েন। কিন্তু এআই আসলেও ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কীভাবে ব্যবহার করবো? এই জায়গায় চলে আসছে যদি বলি, এখন নতুন একটা কথা বলা হচ্ছে সোভারেন এআই। সোভারেন এআই কি? যে এই এআই নিয়ন্ত্রণ আমাদের নিজেদের কাছে আছে, আমাদের নিজের দেশের কাছে আছে। আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, জেমিনি ইউজ করেন বা অন্য কোপাইলট ইউজ করেন, আর অসংখ্য এআই টুল আছে, এগুলো সবই কিন্তু ভিন দেশের। সো আপনি যত তাদেরকে ডাটা দিচ্ছেন তাদের এআই মডেল সমৃদ্ধ হচ্ছে, কিন্তু আমার দেশের কোনো এআই মডেল নেই। যে আমাদের মধ্যে সরকারের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন এই জায়গাটাতে, যে আমাদের দেশে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা, যেখানে আমরা আমাদের দেশের এলএলএম সার্ভিস আমরা চালাবো, যেখানে আমাদের দেশের মানুষ এআই সার্ভিস নেবে এবং আমাদের দেশের ছাত্র শিক্ষক যারা গবেষণা করছেন, যাদের এই প্রযুক্তিগত সহায়তা দরকার, এআই সহায়তা দরকার, তারা যাতে কম খরচে অথবা বিনামূল্যে এটা ব্যবহার করে আমাদের দেশের প্রয়োজনে এই এআইটাকে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমাদের দেশে জাতীয় তথ্য বাতায়ন রয়েছে, কিন্তু সেখানে গিয়ে খুঁজতে খুঁজতে অনেকেই বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, এখন আজকে এআই যুগের দরকার নেই। যে ইনফরমেশন দরকার শুধু কমান্ড করবে, সে বের করে দিবে। এবং আপনি মুখে বললেই চলে আসার কথা। আজকে মুখে বললেও হয়ে যাচ্ছে। বাংলা ভাষায় আপনি যদি প্রশ্ন করেন, সে আপনাকে এই তথ্যগুলো আসলে দিয়ে দিতে পারে। এখন এই উন্নয়নগুলো ঘটাতে হবে এবং তার পেছনের এই অবকাঠামোটা আসলে নিজের দেশে একটা থাকতে হবে। যদি না থাকে তাহলে এরকম যুদ্ধকালীন সময়ে বা বিশেষ বাস্তবতায় আপনি দেখবেন যে আপনার হাতের কিছু নেই। তাহলে আসলে পুরো আয়োজনে ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ, এই বিষয়গুলো সবকিছুই কিন্তু এখানে অন্তর্ভুক্ত। তো সর্বশেষে আপনার কাছে জানতে চাই, এই সংকট অর্থাৎ ব্যক্তিগত তথ্য নিরাপত্তার যে ব্যবস্থার কথা বললেন, আইনের কথা বললেন, ফাঁকফোকরের কথা বললেন, এসব সংকট নিরসনে কী ধরনের আইনি সংস্কার ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো উচিত, বা কোন বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন? দেখুন, আইনি সংস্কার একটা প্রক্রিয়া যেটা করা হয়েছে, আর হয়তো কিছু ভালো মন্দ করা যাবে, কিন্তু এইটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আমাদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং দরকার, একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং দরকার, যে আমরা ব্যক্তিগত নিরাপত্তাই বলি আর রাষ্ট্রীয় নিরাপত্তাই বলি, আমাদের এই ভবিষ্যতে আমরা এই প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করতে চাই, প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি কীভাবে, যাতে প্রযুক্তি আমাদের সঠিক ব্যবহারে লাগে
এবং প্রযুক্তির অপব্যবহার থেকে আমাদের মানুষকে দূরে রাখতে পারি, প্রযুক্তির আসক্তি থেকে আমাদের নতুন যুব সমাজকে দূরে রাখতে পারি। এইগুলো সামগ্রিকভাবে প্ল্যান করে আমাদের একটা পরিকল্পনা দরকার, সেটা আমাদের যাতে আমাদের শিক্ষা ব্যবস্থায় শুরু থেকেই আমরা তাদেরকে শিক্ষিত করতে পারি, আমাদের নতুন প্রজন্মকে। আমরা যারা আজকে কাজ করছি আমরা নিরাপদে কাজ করতে পারি সেই এনভায়রনমেন্টটা তৈরি করা, এবং ভবিষ্যতে নতুন যে ঝুঁকিগুলো আসছে সেগুলো মোকাবেলায় আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারি। আর ব্যক্তিগত তথ্য নিয়ে যেহেতু এত আলোচনা করছি, ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখার জন্যে একটা জনসচেতনতার জায়গা আছে, যে জায়গাটাতে আসলে আমাদের সবাইকে মিলে, সেটা মিডিয়া, সরকার, আমাদের এই শিশুদেরকে যদি আমি শিক্ষিত করি তারা বাবা মাকে শেখাতে পারবে। কিন্তু কাজেই ব্যক্তিগত তথ্য নিরাপত্তার সচেতনতার জায়গা তৈরি করা ভীষণ গুরুত্বপূর্ণ। যদি আপনার সরকারি আইন কানুন সব কিছু থাকে, তারপর যদি আমি নিজে সচেতন না হই, আমি কিন্তু নিরাপদ করতে পারবো না। তো এই সামগ্রিক প্রত্যেকটা জায়গায় আসলে আমাদের কাজ করতে হবে। দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন কোন কোন বিষয় আসলে একেবারে যাচাই বাছাই না করে শেয়ার না করা, যেমন হতে পারে মোবাইল নাম্বার কিংবা এনআইডি কার্ড, কোন কোন বিষয়গুলো আসলে শেয়ার করলে সে তার তথ্য চুরি হওয়ার কিংবা ব্যাড ইউজ হওয়ার আশঙ্কা থাকবে? একটু দর্শকদের উদ্দেশ্যে একটু ক্যামেরায় তাকিয়ে বলতেন। আমি প্রথমত যেটা বলবো যে আপনার মোবাইল ফোনে এমন কোনো তথ্য রাখবেন না, এমন কোনো ছবি, এমন কোনো কিছু যেটা আপনি মনে করেন যে আর কারোর হাতে গেলে আপনি বিব্রত হতে পারেন বা বিপদে পড়তে পারেন। প্রথম সাধারণ হচ্ছে এইটা, যদি করেন তাহলে আপনি সবচেয়ে বেশি নিরাপদ। আর যদি এরপরে আপনার মোবাইল ফোনে যদি আপনার কিছু, যেমন আপনি মোবাইল ব্যাঙ্কিং করেন, আপনার মোবাইল ব্যাঙ্কিং সফটওয়্যার থাকতে হবে, তাহলে তার পাসওয়ার্ডগুলো অন্তত মোবাইল ফোনে স্টোর করে রাখবেন না, সেটা রাখবেন আপনার মনে রাখার চেষ্টা করবেন বা অন্য কোথাও নিরাপদ জায়গায় রাখবেন। সব কিছু যদি মোবাইলে সেভ করে রাখেন, তারপরে আপনার বিপদের ঝুঁকি অনেক অনেক পরিমাণে বেড়ে যাবে। তৃতীয়ত জায়গাটা, অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার লোড করবেন না, যেগুলো দরকার ট্রাস্টেড সেই সফটওয়্যারগুলো ছাড়া অন্য কোনো সফটওয়্যার ইনস্টল করবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে কৌতূহলকে দমন করতে হবে। যা দেখলাম, দেখেই আতঙ্কিত হলাম বা উল্লসিত হলাম, ওই সঙ্গে সঙ্গে সবার সঙ্গে শেয়ার করলাম, এতে করে সামাজিক অস্থিরতা যেমন তৈরি করে, এবং আপনি নিজে বিপদে পড়ছেন এবং আপনার বিপদটা আরও অনেকজনের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এই জায়গা থেকে আমাদেরকে নিজেকে নিবৃত্ত রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ সুমন আহমেদ সাব্বির আপনাকে এত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং সেই সঙ্গে আপনাদের দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম ব্যক্তিগত তথ্য শুধু তথ্য নয়, এটি আপনার আমার পরিচয়, ব্যক্তির নিরাপত্তা এবং স্বাধীনতার সাথেও জড়িত। দর্শক, আমরা চেষ্টা করেছি আলোচনার মাধ্যমে ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ এবং এই তথ্য কিভাবে নিরাপদ রাখবেন সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরার জন্য। আমি আরও একবার ধন্যবাদ জানাতে চাই 3 দশকেরও বেশি সময় ধরে যিনি আইটি সেক্টরে দক্ষতার সাথে কাজ করছেন, সাব্বির আহমেদ সুমন, আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই। দর্শক, আপনার তথ্য আপনার অধিকার। এই তথ্য আপনি অন্যকে বিলিয়ে দেবেন নাকি নিজের তথ্য নিজেই তালাবদ্ধভাবে রাখবেন, সেটি আপনার বিষয়। আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ঢাকা জার্নালের জার্নাল ডায়ালগ অনুষ্ঠানের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।